অবনীর কানে সেই কথাটা বলার পর থেকে সে একদম চুপচাপ হয়ে গেছে। আচ্ছা, আমি কি আর কখনো আমার মা বাবাকে দেখতে পাবো না? পাবে পাবে, সময় হলে সবাইকেই দেখতে পাবে। এবার দেখি চুপচাপ খাটে গিয়ে বসো। আমি দরজা খুলে ভিতরে আসলে তুমি আমায় পায়ে ধরে সালাম করবে নতুন বউয়ের মতন। অবনীকে খাটে রেখে বাহিরে চলে গেলাম। খুব খুশি লাগছে মনের ভিতরে, আবার খুব কষ্ট হচ্ছে। চোখের সামনে ভেসে বেড়াচ্ছে সেদিনের কথাগুলো, যেদিন জনসম্মুখে মাকে অপমান করে পাথর মারা হয়েছিল, আর মা সেই কষ্ট সহ্য করতে না পেরে সেখানেই দম ছেড়ে দেয়। এসব নিয়ে ভাবতেই নিজের অজান্তে কান্না করে দিলাম। তখনই কাজের মহিলা আপা আসলো। ভাইজান, আজ আপনার খুশির দিন। সেদিনের কথা মনে করে ভেঙে পড়লে চলবে না। যান, ভেতরে যান, ম্যাম অপেক্ষা করছে। চোখ মুছে বাসর ঘরে ঢুকে পড়লাম। ঢুকে ভেবেছি হয়তো মেয়েটা আমার কথা মতন আমাকে সালাম করবে, কিন্তু না, সে অবাধ্য মানুষের মতন খাটের উপরেই বসে আছে। এটা দেখেই চরম রাগ উঠে গেল। সোজা গিয়ে ঝাঁপিয়ে পড়লাম অবনীর উপরে। মেয়েটা খুব চেঁচিয়েছিল, কিন্তু আমি মুখ চেপে ধরেছি। যা, এবার দেখি কত চেঁচাবি। এই জন্যই বলেছিলাম মেনে নিলেই সব কিছু সহজ হয়ে যাবে। আজ যদি সে আমায় সালাম করতে আসতো, তাকে সালাম করতে না দিয়ে বুকে তুলে নিতাম। তারপর সারা রাত বুকের মধ্যে জড়িয়ে ধরে রেখে গল্প শুনতাম। হয়তো আবার মাঝে মধ্যে কপালে আলতো করে কয়েকটা চুমু দিতাম, কিন্তু সে শুনল না। তাই তার উপরে হিংস্রতা দেখালাম। অবনীকে ছেড়ে দিয়ে খাট থেকে উঠে এসে বারান্দায় দাঁড়িয়ে আছি, তখনই একটা নাম্বার থেকে ফোন আসলো। স্যার, অবনীর বাবা তো পুরো পাগল পাগল হয়ে গেছে। হ্যাঁ, সেটা তো হওয়ারই। তোমরা তার দিকে নজর রাখো, বাকিটা আমি দেখছি। কথা শেষ করে রুমে এসে দেখি অবনী সেইভাবেই খাটের উপরে পড়ে আছে। শরীরের কাপড় চোপড় ঠিক নেই, তার উপরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে মেয়েটা। এটা দেখে খুব মায়া লেগে গেল। অবনীকে খাট থেকে তুলে নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। তারপর তাকে গোসল করিয়ে দিয়ে নতুন একটা শাড়ি পরিয়ে দিলাম। সে কিছুই বলছে না, বাকরুদ্ধ হয়ে আছে একরকমের। তারপর তাকে কোলে করে নিয়ে ছাদে চলে গেলাম। ময়না পাখি, আমায় মাফ করে দিও। তুমি যদি আমার কথা শুনতে, তাহলে আজ এত কষ্ট পেতে না। আচ্ছা থাক, যা হয়েছে হয়েছে, এবার সব ভুলে যাও। ছাদের উপরে বসে অনেকটা সময় একা একা বকবক করলাম। অবনী কোনো কথাই বলল না। তারপর তাকে নিয়ে নিচে চলে গেলাম। নিচে গিয়ে শুয়ে পড়লাম অবনীকে নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি অবনী মাটিতে পড়ে আছে। অবাক হয়ে গেলাম অবনীর এইরূপ আচরণ দেখে। দামি খাট ফেলে রেখে মাটিতে কেন শুতে হবে তার? না, কোনো একটা ঘাপলা আছে। অবনীকে ডাক দিলাম, সে আমার ডাকের কোনো উত্তর দিল না। সেই রকমভাবে মাটিতে পড়ে আছে অবনী বলে ওকে নাড়া দিতে আমার চোখ জোড়া কপালে উঠে গেল। তার নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। তার নাকের সামনে হাত দিয়ে দেখলাম শ্বাস নিচ্ছে কিনা, কিন্তু না, কোনো সারা শব্দ নেই। তার মানে কি অবনী সত্যি আমায় ছেড়ে চলে গেল? এত কিছু হয়তো অবনী সহ্য করতে পারেনি, তাই সে সুইসাইড করেছে। অবনীকে জড়িয়ে ধরে সজোরে এক চিৎকার করে উঠলাম, এই মেয়ে মারা গেলে আমার দুনিয়াদারি সমস্ত কিছুই শেষ। তখনই ঘুমটা ভেঙে গেল। আশেপাশে ভালো করে তাকিয়ে পরিস্থিতি বোঝার ট্রাই করলাম। সব কিছু তো ঠিকঠাকই আছে। তার মানে কি এতটা সময় আমি স্বপ্ন দেখলাম? পাশ থেকে অবনী আমার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। অবনী, তুমি ঠিক আছো তো? ঠিক আছে কিনা জানি না, তবে জীবিত আছি। অবনী, কী সব বলছো তুমি উল্টাপাল্টা? যা বলেছি ঠিকই বলেছি। গতকাল রাতেই তো আমায় মেরে ফেলেছেন। হায়নার মতন যখন আমার শরীরটাকে নিজের আয়ত্তে নিয়েছেন, তখনই তো আমার মৃত্যু হয়েছে। শুধু দেহটা দুনিয়ায় লটকে আছে।